সমীর, রোহন, অদিতি আর প্রিয়া একসাথে একটা ফিল্ম তৈরি করছিল। চারজন একসাথে একটা মিডিয়া কোম্পানিতে কাজ করছিল, আর চারজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। আমাদের ডিরেক্টরের একটা নতুন লাভ স্টোরি দরকার। আরে ভাই, আজকালকার লাভ স্টোরিজ তো একদম কমন হয়ে গেছে। হ্যাঁ, কিছু ইউনিক আর আলাদা কাহিনী আনতে হবে, যা দেখে অডিয়েন্স মজা পাবে। আমি শুনেছি শহরের পুরনো বন্ধ পড়ে থাকা লাইব্রেরিতে অনেক বই রাখা রয়েছে, আর তার মধ্যে অনেকগুলো অজানা কাহিনী বন্ধ আছে। কিন্তু ওই লাইব্রেরি বহু বছর ধরে বন্ধ, ওখান অবধি আমরা পৌঁছবো কি করে? যদি আমরা ওখান থেকে ভালো কাহিনী পেয়ে যেতে পারি, তাহলে আমাদের কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই বার করতে হবে। চারজন এক রাতে লুকিয়ে শহরের পুরনো লাইব্রেরিতে যাওয়ার প্ল্যান তৈরি করে। ওই লাইব্রেরি পুরনো কবরস্থানের পাশেই ছিল, যে কারণে ওই লাইব্রেরির ব্যাপারে অনেক রকমের গুজবও ছড়িয়েছিল। চারজন সেই রাতে সাহস জুটিয়ে লাইব্রেরি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। ভাই, আমি শুনেছি ওই লাইব্রেরির পাশেই না একটা পুরনো কবরস্থান আছে, আর লোকেরা এটাও বলে যে ওই কবরস্থানের কাছাকাছি না অনেক লোকেরা আত্মাও দেখেছে। তুইও কি সব বইয়ের কথায় বিশ্বাস করতে লাগলি? আমাদের লাভ স্টোরি বানাতে হবে, হরর স্টোরি নয়। অদিতি একদম ঠিক বলেছে। আমরা চুপচাপ গিয়ে লাইব্রেরি থেকে কিছু ভালো বই নিয়ে আবার ফিরে চলে আসব, কেউ কিছু জানতেও পারবে না। চারজন গাড়িতে বসে কথা বলছিল আর লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ কবরস্থানের কাছে ওদের গাড়িটা বন্ধ হয়ে যায়। আরে, এই গাড়িটা বন্ধ কি করে হয়ে গেল? বন্ধ বা হলো আবার কোন জায়গায়? আমাদের সামনে পুরনো কবরস্থান। আরে তুই অযথা ভয় পাচ্ছিস, তোরা সবাই লাইব্রেরির দিকে এগিয়ে যা, আমি এখানে গাড়িটা সামলাই। ওকে গাইস, এটাই ঠিক হবে। সমীর ওই কবরস্থানের সামনে গাড়ির কাছে অপেক্ষা করে আর গাড়িটাকে ঠিক করার চেষ্টা করতে থাকে। অদিতি, প্রিয়া আর রোহন পায়ে হেঁটে লাইব্রেরির দিকে এগিয়ে যায়। লাইব্রেরির কাছে পৌঁছতেই ওখানে হঠাৎ করে ওই তিনজনের সামনে একটা পাগলের মতো দেখতে একটা লোক সামনে চলে আসে, যার বড় বড় দাড়ি আর লম্বা চুল ছিল, আর সে গায়ে ফাটা পুরনো কাপড় পরে রেখেছিল। তাকে দেখে এমন লাগছিল যেন সে অনেক বছর ধরে স্নান করেনি। কোথায় যাচ্ছ তোমরা সবাই? ওদিকে যেও না, ওখানে মৃত্যু আছে। ওই লোকটাকে দেখে তিনজনই ভয় পেয়ে যায়। পাগল লোকটা তিনজনের আশেপাশে অদ্ভুতভাবে লাফাতে আর ঘুরতে থাকে। কে তুমি? সরে যাও আমাদের রাস্তা থেকে। মৃত্যুর ছায়া রয়েছে, যে কেউ এখানে এসেছে ফেরত যেতে পারেনি। আমার আমার খুব ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। রোহন ওখানে পড়ে থাকা একটা লাঠি দিয়ে ওই পাগল লোকটাকে মেরে তাড়ানোর চেষ্টা করতে থাকে। ওই লোকটা এই তিনজনকে দেখে পাগলের মতো হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তোমাদের সবার সময় এসে গেছে। যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি চলে যাও এখান থেকে, না হলে সব কটা মরবে। ওই লোকটা এইভাবে কেন বলছিল? আরে ভাই, তুমিও না একটা পাগলের কথায় বিশ্বাস করছো? ওর তো নিজেরই হুঁশ নেই। তাড়াতাড়ি চলো, যে কাজটা করতে এসেছিলাম সেটা করে নিই। তিনজনে লাইব্রেরির পেছনের জানলার কাঁচ ভেঙে দিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। লাইব্রেরিতে অনেক রকমের পুরনো বই রাখা ছিল। তিনজন লাভ স্টোরির বই খুঁজতে শুরু করে। ওই লাইব্রেরিতে চারিদিকে অন্ধকার ছিল। তখনই হঠাৎ করে একটা বই অদিতির কাছে এসে পড়ে যায়। ওই বইটা একটা সাদা কাপড়ে জড়ানো ছিল, আর তার উপরে অনেক রকমের সুতো বাঁধা ছিল। এটা আবার কি বই? আর এটাই কাপড়ে জড়িয়ে কেন রাখা আছে? অদিতি সব সুতো আর কাপড় সরিয়ে ওই বইটা বার করে দেয়। ওই বইয়ের ওপরে রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী লেখা রয়েছিল, আর ওই বইয়ের ওপরে কিছু অদ্ভুত চিত্রও তৈরি করা ছিল। অদিতি ওই বইটা দেখে নিজেকে আর থামাতে পারল না। তুমি ভালো কোনো বই পেলে? এই দেখ,
এই বইয়ের টাইটেলটা কত বেশি ইউনিক লাগছে, আর তার উপরে এতে কত সুন্দর চিত্রকারিও করা রয়েছে। এই দেখ, ঠিক আছে, আমরা এটাকে না আমাদের ব্যাগে রেখে নিই, এটা আমরা পরে পড়ে নেব। এই বইটাকে আমি নিজের কাছে রেখে নিচ্ছি। অদিতি ওই বইটা নিজের ব্যাগেই রেখে দিল। হঠাৎ করে অদিতির মনে হলো যে ব্যাগের মধ্যে ওই বইটা নিজের থেকেই খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তখনই ও ওই বইটা নিজের ব্যাগ থেকে বাইরে বার করে দেয়, আর হঠাৎ একটা দ্রুত বাতাসের ঢেউ চলে আসে, যে কারণে ওই বইয়ের পাতাগুলো পাল্টাতে শুরু হয়। কি হচ্ছে এটা? এইসব কি হচ্ছে? এই বইয়ের পাতাগুলো নিজের থেকে কি করে পাল্টে যাচ্ছে? তখনই ওই বইয়ের পাতা পাল্টানো বন্ধ হয়ে যায়। ওই বইয়ের পাতা একটা জায়গায় এসে থেমে যায়। ওই পাতার ওপরে রাজকুমার আর তার পায়ের কাছে বসে থাকা একটা মেয়ের ছবি ছিল, যার কাপড় দেখে ও একটা বেশ্যা প্রতীত হচ্ছিল। অদিতি ওই পাতাটা পড়তে শুরু করে দেয়। রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী? ও, এরকম কাহিনী তো ধুম মাচিয়ে দেবে। যখনই অদিতি ওই পাতাটা পড়তে লাগলো, যেন ওর হুঁশি উড়ে গেল। ও ভয় পেয়ে ওই বইটা ছুঁড়ে ফেলে দিল। তখনই ও দেখল যে ওই বইতে থাকা বেশ্যার ছবি ওখান থেকে উধাও হয়ে গেছে, আর ওই মেয়েটা অদিতির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তুমি তো রাজকুমারের প্রেমিকা, তাই না? যার ছবি ওই বইয়ের মধ্যে ছিল। কিন্তু তুমি বাইরে কি করে এলে? ওই বেশ্যা নিজের ঘুঙুর বাজাতে বাজাতে অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে টিপে দিল। অদিতির মুখ থেকে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যায়। অদিতি তার থেকে প্রাণের ভিক্ষে চাইল, কিন্তু ওই বেশ্যা অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে কুচলে দিল, আর অদিতির চোখ আর জিভ বাইরে চলে আসে। ওর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়, আর ওখানেই ওর মৃত্যু হয়ে যায়। ওই বেশ্যা নিজের চুল বাঁধতে বাঁধতে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমাদের এখান থেকে বেরোনো দরকার। আমরা সব বই জমা করে নিয়েছি, এর থেকে অবশ্যই কিছু না কিছু ভালো পেয়ে যাব। রোহন আর প্রিয়া অদিতিকে খুঁজতে শুরু করে। প্রিয়ার নজর অদিতির ওপর পড়ে যায়। ওকে দেখে এমন মনে হচ্ছিল যেন ওখানে বসে কোনো বই পড়ছিল। আরে ইয়ার অদিতি, চল, আমাদের এখান থেকে বেরোতে হবে। তুই এখানে বসে বসে কেন বই পড়ছিস? অদিতির থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে প্রিয়া ওর কাছে চলে যায় আর ওর কাঁধের ওপরে হাত রেখে দেয়। অদিতির লাশ পাল্টে খেয়ে নিচে পড়ে যায়। প্রিয়া অদিতিকে দেখে ভয় পেয়ে যায়, আর ও জোরে জোরে চিৎকার করতে লাগে। কি হলো? কেন চিৎকার করছো? অদিতি, অদিতি, অদিতি! রোহন অদিতির লাশ দেখে অবাক হয়ে পড়ে, আর ও প্রিয়ার হাত ধরে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই ও ভুল করে নিজের পা সেই বইয়ের ওপরে রেখে ফেলে। অদিতির এই অবস্থা কে করেছে হবে? এটা দেখে এমন মনে হচ্ছে যেন এটা কোনো খারাপ শক্তির কাজ। আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। তখনই সেই বইটা রোহন আর প্রিয়ার পায়ে আটকে যায়, আর দুজনে নিচে পড়ে যায়। এই বইটা, এটা সেই বইটাই যেটা অদিতি নিজের কাছে রেখেছিল। রোহন আর প্রিয়া ওই বইটার দিকে দেখতে থাকে, আর দেখতে দেখতে বইতে আঁকা বেশ্যার ছবি নিজের হাত বার করে দিয়ে রোহনের গলা ধরে ফেলে। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। অদিতি রোহনের গলা ছাড়ানোর চেষ্টা করে, তখনই ওখান থেকে ওই বেশ্যার ছবিটা উধাও হয়ে যায়। তুমি ঠিক আছো তো? এসব কি হচ্ছে? এটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত বই। এই মহিলাটার ছবি হঠাৎ উধাও কি করে হয়ে গেল? এই বইটাই অদিতির প্রাণ নিয়েছে হয়তো, আই এম শিওর। তখনই প্রিয়া আর রোহনের ওপরে গাড়ির হেডলাইটের আলো পড়ে যায়। বাইরে সমীর গাড়ি নিয়ে এসে গেছিল। সিমরন আর রোহনকে বাইরে ডাকছিল। আরে ভাই, তোমরা সবাই বাইরে চলে এসো, গাড়ি ঠিক হয়ে গেছে, চলো এবার আমাদের যেতে হবে। প্রিয়া আর রোহন ওই বইটাকে ওখানে ছেড়ে গাড়ির দিকে দৌড়ে যায়। ওরা দুজন যখনই লাইব্রেরি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, ওখানে সেই বেশ্যাটা চলে আসে আর নিজের ঘুঙুর বাজাতে শুরু করে দেয়। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়।
কে তুমি আর আমাদের কেন মারছো? আমরা তো তোমাকে ঠিক করে চিনিও না। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমাদের ছেড়ে দাও। তখনই সেই বেশ্যা প্রিয়া আর রোহনের গলা টিপতে লেগে যায় আর দুজনকে হাওয়াতে চাকিয়ে কাঁচের জানলায় ছুঁড়ে ফেলে দেয়। দেখতেই দেখতে ওদের দুজনের মৃত্যু হয়ে যায়। লাইব্রেরির বাইরে থেকে সমীর এই সব কিছু দেখছিল। সমীর নিজের হাতে একটা তাবিজ নিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। তুমি আমার কিছু ক্ষতি করতে পারবে না। আমি জানতাম এই বইটা খুনি বই, সেই জন্য আমি নিজের বন্ধুদের বই আনতে পাঠিয়েছিলাম। বেশ্যা সমীরকে স্পর্শ করতে পারে না। সমীর বইয়ের ওপরে তাবিজ মেতে দিল আর ওই বইটাকে নিজের সঙ্গে গাড়িতে রেখে দিয়ে নিয়ে যেতে লাগলো। বেচারা আমার বন্ধুগুলো এটা জানতো না যে এই সব আসলে আমার ষড়যন্ত্র। এবার আমার বাবা প্রফেসর মন্তোষ পান্ডের রিসার্চ পুরো হয়ে যাবে। এই খুনি বইয়ের রহস্য এবার গোটা পৃথিবী জানতে পেরে যাবে আর বাবা বেশ্যাকে নিজের কবজায় করে নেবে। তখনই সমীর দেখতে পেল রোডের মধ্যিখানে ওই বেশ্যা দাঁড়িয়ে আছে। ও নিজের গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে দিল আর ওর গাড়ি সোজা কবরস্থানের দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে গেল। সমীরের ওখানে মৃত্যু হয়ে যায় আর ওই বইটা ওই কবরস্থানের কাছে একটা কবরে গিয়ে পড়ে যায় আর ওখানে সমাধি হয়ে যায়। আরে ভাই ওই দেখ, মেয়েটা কি দারুণ লাগছে, সত্যি বলছি, পেয়ে গেলে কি মজাই হতো। রাজন আর সত্যম শ্যাম পার্কে টহল দিচ্ছিল। তখনই তারা ওখানে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পায় আর রাজন তার থেকে পুরোভাবে মুগ্ধ হয়ে গেছিল। হ্যাঁ ভাই, মেয়ে তো খুব সুন্দর, কিন্তু তোর মনে কি চলছে? হ্যাঁ, তখনই সত্যমের একটা কল চলে আসে আর সত্যম ফোনে কথা বলতে বলতে পার্ক থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু অন্যদিকে রাজন এখন ওই মেয়েটাকে দেখে যাচ্ছিল। রাজনের ওই সন্ধ্যাটা মেয়েটাকে দেখতে দেখতেই কেটে গেল। রাজন গোটা রাত ধরে সেই সুন্দরী মেয়েটার কথা ভেবে হারিয়ে থাকলো। তারই সঙ্গে ওর এই জন্য আফসোসও হচ্ছিল যে ও ওই মেয়েটার সঙ্গে কথা বলতে পারল না। পরের দিন যখন রাজন দ্বিতীয়বার সেই পার্কেই গেল, তখন এইবারেও ও ওই মেয়েটাকে ঠিক একই জায়গায় বসে থাকতে দেখে যেখানে গত সন্ধেবেলায় ওকে দেখেছিল। রাজন ওই মেয়েটার কাছে যায়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে লাগে। হাই, আমি রাজন, আমি এখানেই পাশেই থাকি। আর আপনার নাম? রাজন নিজের ইন্ট্রোডাকশন তো দিয়ে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা এটা শুনে কিছুই রিয়াক্ট করলো না আর নর্মাল হয়েই রইল। এর কিছুক্ষণ পরে দ্বিতীয়বার রাজন ওই মেয়েটাকে সেই কথাটাই আবার বলল, কিন্তু এইবারেও লাভ হলো না। রাজন একটু রেগে গিয়ে ওখান থেকে পেছনের দিকে ঘুরে গেল আর ফেরত যেতে লাগলো। বিরজু, আরে ও বিরজু, দাঁড়াও। রাজন একদম আনন্দের চোটে পাগল হয়ে উঠল। পরের মিনিটেই ও অবাক হয়ে নিজেকে প্রশ্ন করল যে এই মেয়েটা আমার পেট নেম কি করে জানলো, কারণ আমার ওর সঙ্গে প্রথমবারই দেখা হয়েছে। কিন্তু রাজন এই কথাটাকে গুরুত্ব না দিয়ে ওর সঙ্গে কথা বলতে লাগলো। ওই মেয়েটা নিজের নাম শ্রুতি বলল। এখন প্রত্যেক সন্ধেবেলায় পার্কে দেখা হতে লাগে আর তারপর দুজনের মধ্যে খুব কথা শুরু হলো। কিন্তু এখন রাজনের সেই অস্থির ক্যারেক্টার আর অপেক্ষা করতে চাইছিল না। এই কারণে ও একদিন সন্ধেবেলায় ওই সুন্দরী মেয়েটার সামনে বিয়ের প্রস্তাব রেখে দেয় যে খুশি খুশি কোনো রকম দ্বিধা না করে ওই মেয়েটা স্বীকারও করে নিল। দুজনের বিয়ে তো ঠিক হয়ে গেছিল, কিন্তু রাজন ওই সুন্দরী মেয়ের প্রেমে এত ডুবে গেছিল যে ও ওই মেয়েটার ব্যাপারে, ওর নাম যে শ্রুতি, এর থেকে বেশি আর কিছুই জানতো না। এক সপ্তাহের ভেতরে দুজনের বিয়ে ঠিক হয়ে গেছিল। প্রায় সবাই রাজনের এই তাড়াহুড়ো দেখে খুশি ছিল না, কিন্তু রাজনের কারোর সাজেশন শুনে কিছু যায় আসছিল না। ব্যাস কিছুদিন পরে রাজনের বিয়ে শ্রুতির সঙ্গে হয়ে গেল। শ্রুতির বাড়ি থেকে কেউই আসলো না, যেটা একটু আজব ছিল। কিন্তু রাজনের জিদের সামনে
কার কি কথা চলতো। বিয়ে হওয়ার পর শ্রুতি যখনই বাড়ির চৌখাটে পা রাখলো, তখনই রাজনের দুটো পালিত কুকুর জোরে জোরে ডাকতে লাগলো। এমন লাগছিল যে তারা কোনো বিপদের দিকে ইশারা করছে। শ্রুতিও ওই কুকুরগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যে যদি ওর বস চলে তাহলে ও তক্ষুনি ওদের গিলে খেয়ে নেবে। বিয়ে হয়ে এখন 10 দিন কেটে গেছে, আর আজকে 11তম রাত ছিল। গোটা গ্রাম শান্তির ঘুম নিয়ে ঘুমোচ্ছিল। তখনই সেই রাতে গোয়াল ঘর থেকে গরু আর বাছুরের চিৎকারের আওয়াজ আসতে লাগলো। গ্রামের প্রায় কিছু লোক জেগে যায় আর নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওরা 4 জন ছিল যারা টর্চের আলো দিয়ে নিজেদের গোয়াল ঘরের দিকে যাচ্ছিল, যেখানে তারা তাদের গরুদের বেঁধে রেখেছিল। ওরা তাদের গোয়াল ঘরের কাছে পৌঁছয় তখন ওরা ঘুঙুর আর ঝুমকার আওয়াজ শুনতে পেল। ওরা সবাই একটা বড় দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই ওরা যে দৃশ্যটা দেখল সেটা দেখে তাদের তো হুঁশ উড়ে গেল। ওরা দেখল এই গ্রামের নতুন বউ আর রাজনের স্ত্রী মানে শ্রুতি একটা ডাইনির রূপ ধারণ করে বাছুরগুলোকে চিড়ে চিড়ে খেয়ে চলেছিল। ও রক্ত খেতে ব্যস্ত ছিল, তার সাথে জানোয়ারদের নাড়ি ভুড়িগুলো খেয়ে মাটিতে ফেলে রেখে দিয়েছিল। ওখানে উপস্থিত সেই 4 জনের গায়ে কাঁটা দিয়ে দিল, আর ভয়ের চোটে সবাই ওখান থেকে দৌড়তে লাগলো। এরই মধ্যে ওই ডাইনিটা ওই লোকগুলোকে ওখানে অনুভব করে নিল, আর বাছুরের মাংসকে একদিকে রেখে দিয়ে সোজা দেওয়ালে ঝাঁপ দিয়ে দিল। তাদের মধ্যে 3 জন তো পালিয়ে গেল, কিন্তু একজন দুর্ভাগ্যক্রমে ওখানেই আটকে যায়। আমার আসল রূপটা তুই একদম কাছ থেকে দেখেছিস, এখন তোর বেঁচে পালানো তো অসম্ভব। পরের সকালে ওই লোকটার লাশ গ্রামের মধ্যিখানে ঝুলে রয়েছিল, যেখানে তার শরীর থেকে হৃৎপিণ্ড উধাও ছিল। এই ঘটনার মধ্যে আরও একটা কথা ছিল যে সেই রাতেই ওই ডাইনি সেই 3 জন যারা পালিয়ে গেছিল তাদের স্বপ্নতেও এসেছিল, যেখানে এসেও সতর্ক করেছিল যে যদি ওরা ওর আসল রূপ কাউকে বলে দেয় তাহলে ও তাদেরকেও ভয়ঙ্কর মৃত্যু দেবে। আর এই সিলসিলা গ্রামের গতি ধরতে লেগে গেল। প্রত্যেক শনিবারের রাত্রে গ্রামের জন্তুরা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে, আর পরের দিন সড়কে ভয়ঙ্কর কষ্টের সঙ্গে মৃত পাওয়া যেত। এতদিন রাজন এই ব্যাপারে কিছুই জানতো না যে গ্রামে যা হচ্ছে এই মারাত্মক ঘটনাগুলোকে আসলে ও যাকে বেশি বিশ্বাস করে মানে ও স্ত্রী করে চলেছে। যদিও রাজনের শ্রুতির ওপরে একটুও সন্দেহ হয়নি, কিন্তু ওর মা শ্রুতির মধ্যে একটা ডাইনি পরিষ্কার দেখতে পাচ্ছিল। তার প্রায় বিশ্বাস ছিল গ্রামে যে ডাইনি প্রত্যেক শনিবার যে নিজের শিকার খোঁজে আর এই গ্রামটাকে শ্মশান বানানোর চেষ্টায় আছে, সেটা আর কেউ নয় বরং তার বৌমা শ্রুতি নিজেই। রাজনের মা শ্রুতির ব্যবহার দেখে ওর ওপর সন্দেহ করে ফেলেছিল, যেমন সেকেন্ডের মধ্যে আনাজ কেটে দেওয়া, খাবার কয়েক মিনিটে তৈরি করে দেওয়া, ঘরের এক কোণে বসে থাকা সত্ত্বেও সব কাজ করে নেওয়া, আর অনেকবার কালো জাদুর জিনিসপত্র নিয়ে খেলাধুলা করা। রাজনের মা শ্রুতির চেহারা দিনের প্রত্যেক প্রহরে আলাদা আলাদা দেখতে পেয়ে যেত, যেমন সকালে মানুষের মতো, দুপুর অবধি একটা বুড়ি মহিলা, সন্ধে আর রাত্রে ওর মা শ্রুতির মধ্যে এক ভয়ঙ্কর ডাইনি দেখতে পেয়ে যেত। এক রাতে রাজনের বুড়ি মা নিজের ঘর থেকে বাইরে জল খাওয়ার জন্য বেরিয়ে আসে। তখন সেখানেই রাজনের ঘর থেকে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। রাজনের মা যখন রাজনের ঘরে যায় তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সে যা দেখে রাজনের স্ত্রী শ্রুতি এখন একটা ডাইনি ছিল আর রাজনের পায়ের আঙুলটাকে চুষে যাচ্ছিল, হয়তো রক্ত। এটা দেখে রাজনের বুড়ি মা এখন এটা ঠিক করে ফেলেছিল যে কাল সকাল হওয়া মাত্রই
যাই হোক না কেন সে রাজনকে শ্রুতির সত্যিটা বলে দেবে। রাজনের মা এখন তার ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই ডাইনিটা এই ব্যাপারে জানতে পেরে গেছিল যে ওকে এরকম করতে রাজনের মা দেখে ফেলেছে, আর সে ওর আসল রূপটা জেনে গেছে। তার বেঁচে থাকাটা শ্রুতির জন্য মারাত্মক প্রমাণ হতে পারত। এরপর শ্রুতি সোজা ওই বুড়ির ঘরে চলে যায় আর একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে তার গলাটাকে ঘরে ফেলে দেয়। ওই বুড়িটা চিৎকার করতে থাকে আর এর সাথে রাজনের চোখও খুলে যায়। আর রাজন ঘর থেকে বেরিয়ে এসে সোজা তার মায়ের ঘরে চলে যায়। এটা তুমি কি করছো শ্রুতি? তুমি কি পাগল হয়ে গেছো? ছেড়ে দাও মাকে। এখন আস্তে আস্তে শ্রুতির চেহারা বদলাতে শুরু করে। ওর চুলগুলো বাড়তে শুরু করে আর ওর চেহারায় ভাঁজ পড়তে শুরু হয়ে যায়। তুই কি ভেবেছিলি আমি তোকে ভালোবাসি? না, তুই তো শুধু আমার এই গ্রামে আসার একটা রাস্তা ছিলি। বহু বছর আগে আমার মা অবন্তিকাকে তোমরা সবাই জ্যান্ত পুড়িয়ে মেরেছিলে। আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। অবন্তিকা, ওই ডাইনি যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়াতো। হে ভগবান! এই ডাইনি, তুই আমার মাকে ছেড়ে দে, না হলে আমি আমার বন্দুক দিয়ে তোকে মেরে ফেলবো। ওই ডাইনিটা রাজনের মাকে একটা কোণে ছুঁড়ে ফেলে দেয় আর সোজা রাজনের উপর ঝাপটা মেরে দেয়। এরপরে ও রাজনের গলায় নিজের দাঁত বসিয়ে দেয় আর রাজন ছটপট করতে করতে ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। বুড়ি মায়ের হৃদয়ে অ্যাটাক পড়ে যায় আর তারও মৃত্যু হয়ে যায়। লোকেরা এটা বলে এরপরে ওই ডাইনিটা সেই রাতে ওখানে উপস্থিত কোনো মানুষজনকে জ্যান্ত ছাড়েনি, সবাইকে মেরে দেয়, কাউকে পুড়িয়ে তো কাউকে খুন করে দিয়ে। সবাই বলে বহু বছর আগে অবন্তিকা নামের ডাইনি এই গ্রামেই বাস করত, যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়িয়ে দিত। যখন লোকেরা জানতে পারল, তাকে গ্রামের মধ্যিখানে বেঁধে দিয়ে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তার মেয়ের ওপর কারোর নজর পড়েনি। আজকে 22 বছর পরে ওই মেয়েটাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আরও গোটা গ্রামকে শ্মশান ঘাট বানিয়ে দেয়। বন্ধুরা, রাজনের একটা ভুলের পরিণাম গোটা গ্রামকে ভোগ করতে হলো। যদি আপনিও কোনো এমন মেয়েকে দেখেন যে দেখতে খুব সুন্দর মনে হবে কিন্তু সে কেউ অজানা, তাহলে তার থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো হবে, কারণ প্রায় সময় সুন্দর চেহারার পেছনেই মুখোশ পরা শয়তান লুকিয়ে থাকে। বিনোদ, রিয়া, অমিত আর দুর্গা একসাথে কলেজে পড়ত। এই চারজনের মধ্যে খুবই গাঢ় বন্ধুত্ব, আর চারজন সব সময় একই সাথে থাকে। পুরো কলেজে এই চারজনের বন্ধুত্বের বিষয়ে খুব চর্চা হয়। কিছুদিনের মধ্যেই অ্যানুয়াল ফাংশন হতে চলেছে, এইবারও তো আমরা ধামাল করে দেব। মনে আছে আগের বারে আমরা কত মজা করেছিলাম? ফেস্টের আয়োজন করা, বন্ধুদের সঙ্গে কলেজে ঘোরা আর ভোরে ভোরে নিজেদের ফটোস তোলা। অ্যানুয়াল ফেস্ট প্রতিবারেই অনেক স্মৃতিকে সামনে নিয়ে আসে। চারজন পুরো জোশের সঙ্গে অ্যানুয়াল ফেস্টের আয়োজন করতে লেগে পড়ে, কিন্তু এইবার অ্যানুয়াল ফেস্ট তাদের কলেজে না হয়ে অন্য একটা শহরে ঠিক করা হয়েছিল, যে কারণে সবাইকে কলেজের পক্ষ থেকে অন্য শহরে সঙ্গে নিয়ে যাওয়া হলো। বাহ, কি সুন্দর কলেজটা! আমি আজ পর্যন্ত এত বড় কলেজ কখনো দেখিনি। মানে দারুণ মজা হবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এখানের সব প্রতিযোগিতায় আমাদের কলেজই জিতবে। চারজন ওই কলেজেই রয়ে যায় আর চারজন নিজেদের পারফরমেন্সের তৈরি শুরু করে দিল। চারজন মিলে একটা ড্রামা পারফর্ম করছিল, যে কারণে তাদের পরের দিন থেকে প্র্যাকটিস করার জন্য সেখানে যেতে হতো। আরে ভাই, এত বড় এই কলেজটা, আমি বুঝতে পারছি না এখানে ড্রামা রুম কোনটা।
চলো কাউকে গিয়ে জিজ্ঞেস করে নি। এই অমিত আর বিনোদ কোথায় রয়ে গেল? তুমি একদম চিন্তা করো না, ওরাও চলে আসবে। রিয়া আর দুর্গা ড্রামা রুম খোঁজার জন্য চলে যায়, কিন্তু ওরা ওখানে আশেপাশে কোথাও ড্রামা রুম দেখতে পায় না। তখন গিয়ে ওরা একটা ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই ঘরের ওপরে ড্রামা রুম লেখা ছিল, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। ড্রামা রুম তো এটাই, কিন্তু এখানে তালা কেন লাগানো রয়েছে কি করে জানবো? আরে ঘরের অবস্থা দেখে এমন মনে হচ্ছে যেন অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। রিয়া আর দুর্গা জানালায় লাগানো কাঁচ থেকে ওই ঘরের ভেতরে উঁকি মারে। ওখানে অনেকগুলো ম্যানিকুইন পড়েছিল আর ড্রামার জন্য কস্টিউমও ছিল, কিন্তু ওই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে সেটা বন্ধ পড়ে রয়েছে। তখনই ঘরের ভেতর থেকে হঠাৎ একটা ম্যানিকুইন এসে জানলার ওপর পড়ে যায়। রিয়া আর দুর্গা এটা দেখে ভয় পেয়ে যায়। এই ঘরটা তো বন্ধ রয়েছে, কিন্তু এই ম্যানিকুইনটা নিজের থেকে কি করে পড়ে গেল? আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। তখনই ওখানে একটা লোক চলে আসে আর রশ্মি সিমরানকে বকাবকি করতে লাগে। তোমরা এখানে কি করছো? তোমরা জানো না যে ড্রামা রুম অনেক বছর ধরে বন্ধ রয়েছে? এখানে আর কোনো ড্রামা প্র্যাকটিস হয় না। আমরা এটা জানতাম না, আমরা এই কলেজে নতুন এসেছি। আপনি কি আমাদের ড্রামা রুমটা কোথায় বলতে পারবেন? ফার্স্ট ফ্লোর, চতুর্থ রুম। আজকের পর আমি তোমাদের এখানে যেন না দেখি। তোমরা জানো না যে এটা কত মারাত্মক হতে পারে। এখানে যখন খুশি চাইছে তাই হতে পারে। আপনি কি বলতে চাইছেন? এই ঘরে একটা অদৃশ্য রহস্য লুকিয়ে রয়েছে, যেটা কেউ কখনো দেখতে পায় না। এই ঘরের কারণে অনেক লোকের প্রাণ চলে গেছে। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আসার সাহস আর কখনো করবে না। রিয়া আর দুর্গা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়, আর ড্রামা রুমে এসে অমিত আর সোহনকে সব কথা খুলে বলে। দুজনেই কথাগুলোকে মিছে ভেবে তাদের মজা ওড়াতে শুরু করে দেয়। তোমরা দুজন না যে কারোর কথা শুনে ভয় পেয়ে যাও। ও কোনো স্টুডেন্ট ছিল যে তোমাদের ভয় দেখানোর জন্য এইসব কথা বলেছিল। হ্যাঁ, আমরা চাই তোমাদের কথাই সত্যি হোক। অমিত আর বিনোদ ড্রামা রুম দেখতে যাওয়ার প্ল্যান করে নিল। রিয়া আর দুর্গা মানা করে দেয়, কিন্তু তা সত্ত্বেও তারা কারোর কথা শুনল না। আর কাউকে কিছু না বলে রাতে ওই ড্রামা রুমে ওরা পৌঁছে যায়, কিন্তু ওখানে তখন কোনো তালাই লাগানো ছিল না। দুজনে ভেতরে গিয়ে দেখল ওখানে অনেকগুলো নাটকের কাপড় আর গয়না রাখা ছিল। এই মেয়েগুলোও না এখানে কোথায় ভূত আছে? মেয়েরা নিজেরাও ভয় পেয়ে যায় আর আমাদেরও ভয় পাইয়ে দেয়। অমিত আর বিনোদ ড্রামা রুমে ঘুরে সব কিছু দেখতে শুরু করলো। তারপর ওদের মনে হলো যে কেউ ওদের পেছন থেকে পার করলো। অমিত ঘুরে সেদিকে দেখলো, তখন ওখানে কেউই ছিল না। তখনই একটা ম্যানিকুইন নিজের মাথা নাড়াতে শুরু করে দিল। এই ম্যানিকুইন নিজের থেকে মাথা কি করে নাড়াচ্ছে? হয়তো কোনো ইঁদুর করছে হবে। তখনই ঘরের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায়, আর ওখানে ঘুঙুরের আওয়াজ শুনতে পাওয়া যেতে লাগলো। হঠাৎ বিদ্যুৎও চলে গেল, আর সব ম্যানিকুইনগুলো নিজের থেকে নড়তে লাগলো। এটা দেখে অমিত আর বিনোদ খুব ভয় পেয়ে যায়, আর ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে, কিন্তু ওখান থেকে পালানোর কোনো রাস্তাই ছিল না। আর এটা আসলে কি হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। তখনই ওখানে অমিতের কেউ পা ধরে নিজের সঙ্গে নিয়ে যেতে লাগে। অমিত ভয় পেয়ে যায়, আর ও নিজেকে থামানোর চেষ্টা করতে লাগে, কিন্তু একটা অদৃশ্য শক্তি অমিতকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ম্যানিকুইন পায়ে হেঁটে ওখানে চলে আসে, আর অমিতের পা ধরে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। এটা কি হচ্ছে? আমি নিজের থেকে হাওয়াতে কি করে ঝুলে গেলাম? হঠাৎ অমিতের হাত পা কেউ যেন মুড়ে ভেঙে দিচ্ছে। অমিত যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায়, আরও ছটপট করতে লাগে। এমন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি ওর ওপর নিজের কবজা করে নিয়েছে। ছটপট করতে করতে অমিতের মৃত্যু হয়ে গেল। অমিত, আরে ভাই, যদি এটা তোমার কোনো মজা হয় তাহলে আমার খুব ভয় লাগছে অমিত। তখনই অমিতের পেছন থেকে এক ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে ম্যানিকুইন দাঁড়িয়ে পড়ে। তার চোখ দুটো চমকাতে শুরু করে দেয়,
আর গলায় হাত লাগিয়ে ওর গলাটা টিপতে শুরু করে দেয়। বিনোদ কোটটাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা করতে পারল না। বিনোদ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কে তুমি? ছেড়ে দাও আমাকে। অমিত, অমিত কোথায় তুমি? ওই ম্যানিকুইন বিনোদের ঘাড় ধরে মোচড়ে দেয়। বিনোদের চোখ দুটো বাইরে চলে আসে, ওর মুখ থেকে রক্ত বেরিয়ে চলে আসে, আর ওর মৃত্যু হয়ে যায়। পরের দিন রিয়া আর দুর্গা বিনোদ আর অমিতের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছিল। এরা দুজনে রাতের বেলায় ড্রামা রুমে চলে যায়নি তো? আমাদেরকে ওখানে কি দেখতে হবে? রিয়া আর দুর্গা ড্রামা রুমের কাছে চলে যায়, কিন্তু ওখানে তখন তালা ঝোলানো ছিল। দুজনে জানলা দিয়ে ভেতরে উঁকি মারে, কিন্তু ওখানে কিছুই দেখতে পেল না। এখন আমরা পারফর্ম কি করে করব? এভাবে তো আমাদের কলেজ হেরে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই দুজনের তো কোনো পাত্তাই নেই। রিয়া আর দুর্গা অমিত আর বিনোদকে অনেক খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু ওদের দুজনকে পাওয়া গেল না। রাত হয়ে গেল, তখনই দুর্গা অমিতের আওয়াজ শুনতে পেয়ে গেল। মেয়েরাও না, কোথায় শুনলে ভূত তুমি? এখানে? অমিতের আওয়াজ শুনতে পেলাম। ও আমাদেরকে ডাকছে। আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। দুর্গা ওই আওয়াজের পেছনে চলে যায়। রিয়াও দুর্গার সঙ্গে সঙ্গে চলে যেতে থাকে। তারা দুজন সেই ড্রামা রুমের কাছে পৌঁছে যায়। এইবারে ড্রামা রুমের তালা আগে থেকেই খোলা ছিল। দুজনে ড্রামা রুমের ভেতরে ঢুকে পড়ল। অমিত, তুমি কোথায়? আমাদেরকে আওয়াজ দাও। আওয়াজ এখান থেকেই আসছিল, কিন্তু এখানে তো কেউই নেই। তখনই ওই ড্রামা রুমের দরজা বন্ধ হয়ে যায়। রিয়া আর দুর্গা ভয় পেয়ে যায়। তখনই ওখানে সব ম্যানিকুইন্সগুলো নড়তে শুরু করে আর হাসতে শুরু করে। এসব কি হচ্ছে দুর্গা? এ তো কোনো অদৃশ্য শক্তি মনে হচ্ছে। দুজনে ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পালানোর কোনো রাস্তাই ছিল না। তখনই ওই ভয়ঙ্কর ম্যানিকুইন রিয়ার কাছে এসে তার মাথা ধরে দেওয়ালে নিয়ে গিয়ে ধাক্কা মেরে দিল। দেওয়ালে মাথা লাগা মাত্রই ভেঙে একেবারে চুরমার হয়ে গেল, আর রিয়ার তো হয়ে গেল। রিয়ার শরীর নিচে পড়ে যায়, আর ওর মাথা দেওয়ালে চিপকে রয়ে গেল। কি তুমি? আর সবাইকে এত নির্দয়ভাবে কেন মারছো? তখনই কেউ রিয়ার পা ধরে ওকে সঙ্গে নিয়ে যেতে লাগলো, আর একটা বড় বাক্সের মধ্যে ওকে পুরে দিয়ে সেটা বন্ধ করে দিল। দুর্গা বাইরে বেরোনোর জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ ওর আওয়াজ বাইরে শুনতেই পাচ্ছিল না। ওই বাক্সতে বন্ধ দুর্গার মৃত্যু হয়ে গেল। রাত্রি 12টার সময় রিয়া আর কার্তিক একটা ইভেন্ট থেকে বাড়ি ফিরছিল। ওরা শর্টকাটের জন্য একটা বস্তির রাস্তা বাছে, যেটা তাদের 30 কিলোমিটার মতো ড্রাইভ বাঁচাতে পারত। আরে কার্তিক, আমাদের হাইওয়ে দিয়েই যাওয়া উচিত ছিল। এই গ্রামের মাটির রাস্তা না, জানি না কেন আমার খুব হন্টেড ভাইবস দিচ্ছে রে। বাহ ম্যাডাম, মানে রাত হলো না যে আপনার ভূত দেখতে পাওয়া শুরু হয়ে গেল। দেখো, এই কাঁচা রাস্তা 2-4 কিলোমিটার পরে শেষ হয়ে যাবে, আর শুধু একটা টার্ন, তারপর সোজা আমরা হোটেলে পৌঁছে যাব। কার্তিক আর রিয়া দুজনেই গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল, আর কার্তিক ও গাড়িটা গ্রামের ওই বস্তির ধারে কাঁচা রাস্তা দিয়ে ছুটিয়ে চলেছিল। কার্তিক, তুমি কি আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছ? পাচ্ছ না তো? তাহলে তাড়াতাড়ি চালাও। কোথাও কোনো ভয়ঙ্কর কাল আমাদের মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে না তো? চলো তাড়াতাড়ি। আরে তুমি ভয় দেখাচ্ছ নাকি কথা বলছো? এর থেকে ভালো তুমি ঘুমিয়েই পড়ো। কিছুটা দূরত্ব হয়তো পেরিয়ে এসেছিল, আর তখনই কার্তিকের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররের উপর পড়ে যায়, যেটা দেখে ওর রক্ত জমে যায়। কার্তিক তার গাড়ির আয়নায় দেখল একটা মানুষ, তার মাথা নেই,
আর ওর গাড়ির পেছনে পেছনে ছুটে চলেছিল। আর তার হাতে একটা চকচকে ধারালো কুড়ুলও ছিল। সেটা দেখার পর কার্তিক এক্সিলারেটরকে খুব জোরে কষে দেয়। ও ভয় তো খুব পেয়ে গেছিল, কিন্তু ও নিজের ভয়টাকে মোটেই বাইরে বার করেনি, কারণ ওর পাশে রিয়া বসেছিল। যদি পেছনের দৃশ্যটা দেখে ফেলতো তাহলে ভয়ের চোটেই মরে যেত। আরে কার্তিক, তুমি কোনো ভূত দেখে ফেলেছো নাকি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছ? কার্তিক এখনো গাড়ির আয়নাতে ওই মাথা কাটা শয়তানকে দৌড়ে আসতে দেখেছিল। ও গোটা গা দিয়ে ঘাম ঝরছিল। তখনই হঠাৎ ওই পেছনে দৌড়ানো মানুষ একেবারে উধাও হয়ে গেল। কার্তিক একটু ছেড়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই গাড়ির ছাদে জোরে কিছু একটা এসে পড়ে যায়। কার্তিক জানি না কেন তক্ষুনি একটা জোরদার ব্রেক মারল, আর এর সাথেই ছাদে ঝাঁপ দিল ওই মাথা কাটা মানুষটাও। সোজা গাড়ির সামনে এসে পড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখতে পাওয়ার পর রিয়া এক ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। আর চিৎকার করারই তো কথা, ওই মানুষটাকে দেখে এত মারাত্মক যে লাগছিল। তার ধর থেকে মাথা আলাদা ছিল, আর তার উচ্চতাও 6 ফুট ছিল। তার হাতে একটা ধারালো হাতিয়ার ছিল, যেটা সে অন্ধের মতো চালিয়ে যাচ্ছিল। আশেপাশের পুরো পরিবেশ একেবারে ঘোর অন্ধকার আর শান্ত পরিবেশে ছেয়ে গেছিল। কার্তিক, আমি বলেছিলাম না এই রাস্তা দিয়ে যেও না, এই রাস্তা আমাদেরকে মেরে ফেলবে। রিয়া, শান্ত হয়ে যাও, চুপচাপ বসে থাকো। এরপর ওই মাথা কাটা মানুষটা আস্তে আস্তে ওদের কাছে আসতে শুরু করে, আর অন্ধের মতো নিজের কুড়ুলটা চালাতে শুরু করে। সে কাউকেই দেখতে পাচ্ছিল না, আর সেই কারণে সে কুড়ুল দিয়ে কখনো গাড়ির বোনাটে মারছিল আর কখনো গাড়ির হেডলাইটে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই দুজনের মাথা, যারা গাড়িতে একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। আমি বুঝে গেছি এই রাক্ষসের খেলা। ও শুধু আমাদেরকে অনুভব করতে পারে, ও কিছুই দেখতে বা শুনতে পায় না, কারণ ওর কাছে মাথা নেই। তাহলে তুমি কি চাও? আমি এইভাবেই গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকি, যে কখনো আসবে আর এসে আমার মাথা ধর থেকে আলাদা করে দেবে, আর আমার মারাত্মক কষ্টের সাথে মৃত্যু হয়ে যাক? কার্তিক রিয়ার কথা শুনে একেবারেই একমত ছিল না। ও রিয়াকে পালাতে বলে, কিন্তু রিয়া গাড়ির সিটের সঙ্গে একেবারে চিপকে বসে রইল। এতক্ষণ ওই মাথা কাটা মানুষটা শান্ত ছিল, কিন্তু যখনই হালকা নড়চড় হলো তখন সে অন্ধের মতো দৌড়তে লাগলো। সে কার্তিকের পিছু করতে লাগলো, আর কার্তিকও চিৎকার করতে করতে জমির দিকে পালালো। কিন্তু তখনই ওই শয়তান কার্তিকের মাথাটা নিজের ধারালো কুড়ুল দিয়ে কেটে ফেলল, যে কারণে কার্তিকের শরীর জমিতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এরপরে যে ভয়ঙ্কর দৃশ্য রিয়ার সামনে ছিল সেটা এটা ছিল যে এরপরে ও আরো একটা মারাত্মক দৃশ্য দেখতে পেয়ে গেল। ও দেখল যে ওই শয়তান গন্ধ শুকে কার্তিকের কাটা মাথার কাছে পৌঁছয়, আর ওই মাথাটা সে নিজের মাথায় জায়গায় রেখে দিল। বাপরে, এই তো খুবই নিষ্ঠুর শয়তান। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এর আগে ওই শয়তান রিয়ার দিকে আসতে পারত। রিয়া গাড়ি রিভার্সে নিল, আর ওই অভিশপ্ত রোড আর ওই মাথা কাটা মানুষটার আতঙ্ক থেকে বেঁচে পালালো। রিয়া একটা ভাগ্যবতী মেয়ে ছিল, যে সেই রাতে মৃত্যু লোকের একেবারে কাছ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে গেছিল।
ওই মাথা কাটা মানুষটা গত 15 বছর ধরে ওই অভিশপ্ত বস্তিতে ঘুরে বেড়ায়, আর যদি কারোরও গন্ধ পেয়ে যায় তারও সে মাথা ধড় থেকে আলাদা করে দেয়, তাদেরকেও মাথা কাটা মানুষে পরিণত করে দেয়। সত্যি, জীবনে এরকম একটা ঘটনা দেখা কতটা কষ্টের হতে পারে যখন আপনি এমন কোনো মানুষকে দেখতে পান যার শরীরে মাথা থাকে না, আর ভুতুড়ে ভাষায় তাকে মাথা কাটা মানুষ বলা হয়। আজকের গল্প আজ থেকে প্রায় 40 বছর আগে দেবগড়ে ঘটেছিল। ওই যুগটা, যেটাকে পুরনো যুগ বলে মানা হয়, সেই যুগে হাসপাতালের জন্য লোকেদের অনেক ঘন্টা সফর করে শহরে যেতে হতো। আর তখন দেবগড়ে আগমন হয় ডক্টর অরবিন্দ, যে চিকিৎসক বিজ্ঞানকে এত ভালোভাবে জানত যে সে দাবা করত যে সে মরে যাওয়া মানুষকেও জীবিত করে দিতে পারে। আসুন তাহলে জেনে নিই এই গল্পটা একেবারে শুরু থেকে। 40 বছর আগে একটা ছোট গুহার এলাকা আবার নির্মাণ করে একটা ছোট হাসপাতাল হিসেবে তৈরি করা হয়। ডক্টর অরবিন্দ একমাত্র এমন চিকিৎসক ছিল যে সে ওই গ্রামে থাকত। যাই হোক, কেউ আজ পর্যন্ত এটা জানতে পারেনি যে সে গ্রামে কোন জায়গায় থাকত, কারণ আজ পর্যন্ত কেউই তার বাড়ি দেখেনি। প্রত্যেকেই তাকে হাসপাতালেই দেখেছিল। 3 মে 1982-তে ওই গ্রামেই থাকত রমেন্দ্র। তার বুড়ো বাবাকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। স্ট্রেচারে শুইয়ে অপারেশন থিয়েটারে অবধি নিয়ে যেতে যেতেই তার বাবার নার্ভস জবাব দিয়ে দিয়েছিল। রমেন্দ্র জোরে জোরে কাঁদতে লাগলো, আর তার এই অবস্থা দেখে ডক্টর অরবিন্দ তাকে সান্ত্বনা দিয়ে বলল, এটা আমার হাসপাতাল, এখানে মৃত লোকেরাও বেঁচে ওঠে। তুমি আমাকে একটু সময় দাও, তোমার বাবা আবার বেঁচে উঠবে। ক্রমাগত 25 মিনিট অবধি চিকিৎসা করার পর রমেন্দ্রর বুড়ো বাবা কোনো রকম সাহায্য ছাড়াই অপারেশন থিয়েটার থেকে বাইরে নিজের থেকেই পায়ে হেঁটে চলে এলো। রমেন্দ্র নিজের চোখে সেটা বিশ্বাস করতে পারছিল না যে ডাক্তারবাবু তার বাবাকে আবার জীবিত করে দিয়েছে। বাবা, আমি নিজের চোখের উপর বিশ্বাসই করতে পারছি না যে তুমি একেবারে ঠিক আছো। রমেন্দ্রর বাবা তার কথাগুলোর কোনো জবাব দিল না, আর সোজা হাসপাতাল থেকে বেরিয়ে চলে যায়। ওর বাবা একদম কোনো কাঠের পুতুলের মতো সোজা হেঁটে চলেছিল। রমেন্দ্রর তার বাবার এই ব্যবহারটা খুবই আজব লাগল। এই কথাটাই ও ডক্টরকে জিজ্ঞেস করে, আরে ডাক্তারবাবু, আমার বাবা আমার ঠিক তো হয়ে গেছে, কিন্তু সে এত অদ্ভুত ব্যবহার কেন করছে? রমেন্দ্র বাবু, তোমার বাবা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, একটু তো সময় লাগবেই আগের অবস্থায় ফেরার জন্য। এই খবরটা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ল যে ডক্টর অরবিন্দের হাসপাতাল থেকে কেউই মৃত অবস্থায় ফেরে না, মরে যাওয়া মানুষও আবার জীবিত হয়ে ওঠে। এরপরে আরও 2টো পেশেন্ট এলো যাদের মরে 1 দিনেরও বেশি হয়ে গেছিল, কিন্তু হাসপাতাল থেকে ফেরার সময় তারা জীবিত ছিল। কিন্তু যদি এরকম সম্ভব হতো তাহলে পৃথিবীতে ভগবানের কোনো দরকারই হতো না। এখন ডাক্তারের এই মারাত্মক শক্তির সবাইকে মুখোমুখি করতে হলো। সেই রোগীরা যারা ডাক্তার অরবিন্দের হাসপাতাল থেকে মরে যাওয়ার পরেও জীবিত ফিরে আসতো, তাদের সবার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা হলো, তাদের সবার ভেতর থেকে হৃদয় স্পন্দনের আওয়াজ উধাও হয়ে যায়। তাদের আগের ব্যবহার আর এখনের ব্যবহারের মধ্যে আকাশ পাতালের তফাৎ ছিল। তারা সবাই এখন না তো কারোর সঙ্গে কথা বলতো, না খাবার খেত, না জল খেত, তবুও একদম সুস্থ থাকতো। তাতে তাদের গায়ে জ্বলন্ত লোহাই লাগিয়ে দাও না কেন, তাদের কিছু তফাৎ হতো না। এর মানে তারা সবাই আসলে এক জীবন্ত লাশে পরিণত হয়ে গেছিল। তাদের জীবন আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য ছিল না। প্রধানবাবুর বাড়িতে 2-3 জন লোক এই নিয়ে মিটিং করলো, যেখানে সবাই একসাথে এই সিদ্ধান্ত নিল যে পরের বারে যখনই কোনো মরে যাওয়া পেশেন্ট ওই হাসপাতালের ভেতরে যাবে, তাহলে আমরা সবাই ভেতর থেকে লুকিয়ে দেখব যে ওই ডাক্তার আসলে এমন কি করে।
3 দিন পরে একটা লোকের মৃত্যু হয়ে যায়, আর সে ছিল রমেন্দ্র, যেটা এই ঘটনাটাকে আরো গম্ভীর করে দিয়েছিল। আসলে ওর মৃত্যুর কারণ ছিল ওর বাবা। সে রমেন্দ্র ওকে কে জানি কখন আর কিভাবে মেরে দিয়েছে। রমেন্দ্রর খুব মারাত্মকভাবে মৃত্যু হয়ে যায়। ওর মৃতদেহকে নিয়ে দুজন হাসপাতালের ভেতরে নিয়ে যায়, আর হাসপাতালে যাওয়া মাত্রই ডাক্তার অমরেন্দ্র তাদের বাইরেই থামিয়ে দেয় আর বলল যে ভেতরে আমরা এর চিকিৎসা করে তাড়াতাড়ি বাইরে পাঠিয়ে দেব। ওদিকে হাসপাতালে ভেতরে অপারেশনের ওই জানলা দিয়ে প্রধানবাবু আর তার 2 বন্ধু লুকিয়ে ওই ডাক্তারের ওপর নজর রাখছিল যে সে আসলে করেটা কি। তখনই তারা দেখল যে ওই ডাক্তার অরবিন্দ রুমটাকে বন্ধ করার পরে এক অসুর রূপ ধারণ করে নেয়, যেখানে তার দাঁত দুটো তার মুখ থেকে বাইরে চলে আসে। সে রমেন্দ্রর ছাতিটা ছিঁড়ে দিল আর তার থেকে হৃৎপিণ্ড পার করে খেতে লাগলো। সে খুবই নির্দয়তার সঙ্গে রমেন্দ্রর হৃৎপিণ্ড খেয়ে চলেছিল, আর পরে তার ছাতিটা সুতো দিয়ে সেলাই করে দিল। আর তখনই ওই ডাক্তার একটা মন্ত্র পড়তে লাগলো, ভূত সতী নর্মিতা আত্মা মিলনা কর্মঠ মৃত্যুর সন্দেশ। তখনই ওখানে আরেকটা প্রেত আকর্ষিত হয়ে যায়, আর সে রমেন্দ্রর শরীরে প্রবেশ করে গেল, আর রমেন্দ্র উঠে দাঁড়ালো। জানলা দিয়ে উঁকি মেরে সেই লোকগুলো ওই ডাক্তারের ভূতের ব্যাপারে জানতে পেরে গেছিল, আর এটাই কারণ ছিল সে অন্য শান্তিহীন আত্মাকে শরীর প্রদান করত আর তাদের মধ্যে থেকে হৃৎপিণ্ড বার করে খেয়ে ফেলত। এটাই কারণ ছিল যে লোকগুলো ওই হাসপাতাল থেকে জীবিত হয়ে ফিরে আসছিল, তাদের বুক থেকে হৃৎপিণ্ড স্পন্দনের আওয়াজ আসতো না, কারণ আসলে তো সেখানে হৃৎপিণ্ড থাকতই না। গোটা গ্রামকে বলার চেয়ে ভালো ওই প্রধানবাবু আর তার 2 বন্ধু মিলে এই সিদ্ধান্ত নিল যে সে এই নরকের শিকড় অর্থাৎ এই হাসপাতালটাকেই পুড়িয়ে ছাই করে দেবে, যাতে গ্রামের অনেক অসহায় প্রাণ শেষ হওয়ার থেকে বেঁচে যাবে। এরপরে প্রধানবাবু আর তার 2 বন্ধু মিলে ওই হাসপাতালের চারিদিকে কেরোসিন তেল ছড়িয়ে দিল আর আগুন লাগিয়ে দিল। ওই ডাক্তারেরও জোরে চিৎকারের আওয়াজ এলো, আর কিছু ঘন্টার মধ্যেই ওই হাসপাতাল আর ডাক্তারের ভূত দুটোই পড়ে ছাই হয়ে গেল। এরপর থেকে সবকিছু ঠিক তো হয়ে গেল, কিন্তু ওই হাসপাতাল অভিশপ্ত হয়ে গেল, আর আজও ওই হাসপাতালে দেওয়ালে পাখি অবধি বসে না।